কবিতা নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে। কবিতার খুবই ইচ্ছে ছিল সে খুবই বড় একটা পরিবারে বিয়ে করবে, আর তার সেই স্বপ্নটা পূরণ হয়। আর কবিতা শ্বশুরবাড়িতে তার শাশুড়ি মা বিলকিস দেবী এবং 10 ননদ এবং স্বামী ছিল। 10 ননদের ভালোবাসা পেয়ে কবিতা খুবই খুশি ছিল, কিন্তু ধীরে ধীরে কবিতা বুঝতে পারে 10 ননদ হওয়ার জ্বালা কাকে বলে। বৌদি, জানো তো আজকে না আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে। তুমি কি আমাদের জন্য বিরিয়ানি বানাবে? দিদি, তুই বিরিয়ানি করতে বলছিস, কিন্তু আমি তো বিরিয়ানি খাবো না, কারণ বিরিয়ানি খেলে আমার আবার দই মিষ্টি এসবের দরকার পড়ে। তাই আমি ভেবেছি যে আজকে আমি বৌদির হাতে টেস্টি টেস্টি মোমো খাবো। বৌদি, দুপুরে আমার জন্য সাদা ভাত আর মাংস কষা রান্না করবে, আর ওদেরকে তুমি বিরিয়ানি বানিয়ে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, বিকেল বেলাতেই কিন্তু আমাকে মোমো বানিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পছন্দ মতো খাবার রান্না করে দেব। তোমরা তাহলে দুপুর বেলা কে কি খাবে আমাকে বলে যাও, আমি সবই রান্না করে দিচ্ছি। কবিতার কথা মতো তার 10 ননদ 10 রকমের খাবারের নাম বলে দেয়, আর তাদের কথা শুনি কবিতার মাথা গরম হয়ে যায়। কিন্তু তবুও সে তার ননদদেরকে কিছু বলতে পারে না। সেই সাথে শাশুড়িমা এবং স্বামীদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করে। আসলে তার 10 ননদ প্রত্যেক দিনই কবিতার কাছে বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য আবদার করত, আর প্রত্যেক দিন তারা বৌদিকে বিরক্ত করার জন্য নতুন নতুন আইটেম রান্না করতে বলতো। কবিতা তাদেরকে কোনোভাবেই না বলতে পারতো না। বাধ্য হয়ে কবিতা সবসময় তার 10 ননদের কথা মেনে নিত। এভাবেই সেদিনও কবিতা তার ননদের পছন্দ মতো রান্না করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর, বৌদি, আমাদের বিরিয়ানি এখনো রান্না হলো না, কখন থেকে অপেক্ষা করছি। আর দেখো, রিনা টিনা ওরা তো বিরিয়ানি খাওয়ার জন্য বসেও পড়েছে, আর আমাকে বিরক্ত করছে। তুমি তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে এসো তো। বৌদি, আমারও কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। তুমি আগে আমাকে সাদা ভাত আর তরকারি খেতে দাও, তারপর ওদেরকে বিরিয়ানি খেতে দেবে। এই তুই চুপ কর তো, তোর কি শুধু একারই খিদে পেয়েছে? আমাদেরও তো খিদে পেয়েছে, আমরাও তো কখন থেকে অপেক্ষা করছি। বৌদি, তুমি কিন্তু আগে আমাদেরকে বিরিয়ানি খেতে দেবে, তারপর পূজাকে খাবার দেবে, ঠিক আছে? দিদি, এবার কিন্তু আমি মাকে বলে দেব তুই সবসময় আমার আগে আগে খাবার খাস, আর বৌদির কাছ থেকে আগে আগে খাবার চেয়ে নিস, আর বৌদি সবসময় তোকেই আগে খাবার দেয়। আমার খিদে পেলেও বৌদি আমাকে আগে খেতে দেয় না। আমি এবার মাকে বলে দেব তুই আমার উপর কতটা হিংসা করিস। মাকে আর কিছু বলতে হবে না, ওই দেখ মা সব শুনতে পেয়ে এখানেই চলে আসছে, এবার মা তোকে বকবে। চুপ কর তোরা, তোদের তো আর কোনো কাজ নেই। বৌদির হাতের খাবার খাওয়া ছাড়া তোরা আর কি বা করতে পারিস বলতো? সারাদিন তো বসে বসে বৌদিকে শুধু অর্ডার করিস, আর তো কিছুই করিস না। তোরা যেরকম 10 রকমের খাবারের অর্ডার দিয়েছিস, সেরকম কি বৌদির হাতে হাতে একটু সাহায্য করেছিস? তাহলে তো তোদেরকে আর এতক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করতে হতো না। বেচারি আমার বৌমা তোদের জ্বালায় পুরোপুরি ভাবে ফেসে গেছে। মা, আমরা হলাম বৌদির ননদ, আর এটা আমাদের একমাত্র বৌদি। বৌদিকে এটুকু তো সহ্য করতেই হবে। বৌদি আমাদের পছন্দ মতো খাবার রান্না করবে না তো কাদের পছন্দ মতো খাবার রান্না করবে? তাছাড়া আমরাও তো বৌদিকে কত ভালোবাসি, এটা কি তুমি চোখে দেখতে পাও না? শুধু আমরা বৌদিকে অল্প একটু কাজ বললেই তুমি সেটা দেখতে পাও। শোন, আমি এখন আলতু ফালতু কথা বলতে চাই না। আমি তো কখনোই দেখলাম না তোরা তোদের বৌদির হাতে সাহায্য করছিস, আর তোদের বৌদি তো একাই সব কাজ করে, বেচারি একটু বিশ্রামও নিতে পারে না। বিশ্রাম করতে গেলেই তোরা দরজা ঠুকে ঠুকে বিরক্ত করিস। তোরা তোদের বৌদিকে দিন রাত জ্বালাতন করিস। আমি তোদের কাছে রিকোয়েস্ট করছি, তোদের বৌদিকে একটু শান্তিতে বিশ্রাম করতে দিবি। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতেই কবিতা সেখানে খাবার নিয়ে এসে হাজির হয়। থাক মা, আপনাকে এখন আর এসব কথা বলতে হবে না। তাছাড়া ওরা তো আমার ননদ, ওদের পছন্দ মতো খাবার যদি আমি রান্না করে না খাওয়াই তাহলে কে খাওয়াবে বলুন তো? আর ওরা আমাকে যাই বলুক না কেন, আমি সবকিছুই ওদের জন্য করতে পারবো। তুমি তোমার 10 ননদকে আর বেশি মাথায় তুলবে না। তোমার 10 ননদ প্রথমে আমাকে সারাদিন বিরক্ত করত, আর এবার তুমি এসেছো বলে তোমাকে বিরক্ত করা শুরু করেছে। আর তুমি তো সবকিছু বুঝতেই পারছো, তাই এখন থেকেই বলছি ওদেরকে বেশি লাই দিও না। এই শুনে কবিতা কোনো কথা না বলে তার 10 ননদের পছন্দ মতো খাবার দিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে, আর কবিতার 10 ননদ সবসময় কবিতাকে বিরক্ত করতেই থাকে। তারা সবসময় বিভিন্ন রকমের খাবারের অর্ডার করে, আর তাদের বৌদিকে সেই খাবার রান্না করে দিতে হয়।
এমনই একদিন রাত্রিবেলা কবিতা যখন খাওয়া দাওয়া করে এবং কাজকর্ম মিটিয়ে নিজের রুমে ঘুমাতে যায়, তখনই তার দুই ননদ প্রীতি এবং পূজা দরজা ঠুকতে শুরু করে। বৌদি, ও বৌদি, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আরে কি ব্যাপার প্রীতি, পূজা, তোমাদের আবার কিসের দরকার পড়লো? আমি তো ঘুমাতেই যাচ্ছিলাম। এই তো, তুমি তো এখনো জেগেই আছো। বৌদি, তাহলে কি তুমি আমাদের একটা কাজ করে দেবে? আসলে জানো তো, আসলে অনেক দিন হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া হয় না। তুমি কি আমাদেরকে ফুচকা বানিয়ে দেবে? আমাদের ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে। এইমাত্র সবাই একসঙ্গে বসে আমরা খাবার খেলাম, আর এখন আবার এদের ফুচকা খাওয়ার ইচ্ছে করছে? দূর, ভালো লাগে না। এখন যদি আমি কিছু বলি তাহলে আবার রাগ হয়ে যাবে। তার থেকে ভালো যাই এদের জন্য ফুচকা বানিয়ে দিই। কি গো বৌদি, তুমি কি ভাবছো? আচ্ছা, তোমার কি ঘুম পাচ্ছে? ঠিক আছে, তাহলে আজকে আর তোমাকে আমাদের জন্য ফুচকা বানিয়ে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আরে না না, আসলে আমি ভাবছিলাম তোমাদের 10 জনের জন্য কতটা ফুচকা বানাতে হবে আমাকে আগে থেকেই বলে দাও, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম বেশি বেশি করে ফুচকা বানাও। আমরা তো এক একজন কমপক্ষে 100টা করে তো ফুচকা খাবোই। আসলে আমরা 10 বোন ফুচকা খেতে খুব ভালোবাসি। তাহলে তুমি টোটাল 1000খানা ফুচকা ভেজে ফেলো। 1000খানা করলেই যথেষ্ট। আরো যদি বেশি ফুচকা বানাতে পারো তাহলে তো খুবই ভালো। এই শুনে কবিতা অবাক হয়ে যায়, আর সে তখনই ক্লান্ত শরীর নিয়ে আবার রান্নাঘরে চলে যায় আর তার ননদদের পছন্দ মতো ফুচকা বানাতে শুরু করে। আর সেদিন 1000টা ফুচকা বানাতে বানাতে অনেক রাত হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে তার ফুচকা বানানো হয়ে গেলে সে তার ননদদের রুমে ফুচকা দিয়ে চলে আসে। এভাবেই খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েই কবিতার দিন কাটতে থাকে। একদিন, এই কমলেশ, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা, কি হয়েছে? কি কথা বলতে চাও বলো। আমি যতটা দেখতে পাচ্ছি তোর 10 বোন সবসময় তোর বউকে কিন্তু বিরক্ত করে মারছে। বৌমাকে কিন্তু সবসময় এতটা বিরক্ত করা ঠিক হচ্ছে না। তাই আমি ঠিক করেছি ওদের 10 বোনেরই এবার বিয়ে দেব। আর হ্যাঁ, আমি ওদের বিয়ে একসঙ্গে দিতে পারবো না, তাই আমি ওদের 10 বোনকে ধীরে ধীরে বিদায় করতে চাই। তুই যত তাড়াতাড়ি সম্ভব ভালো পাত্র দেখা শুরু করে দে। ও আচ্ছা, তুমি বলতে চাইছো ওদেরকে বিয়ে দিয়ে দেবে, তাই তো? কিন্তু ওরা যদি এখন বিয়ে করতে না চায় তাহলে তুমি কি করবে? ওদেরকে তো জোর করে বিয়ে দেওয়া যাবে না, কেননা ওরা তো এখন আর ছোট নেই, তাই না? সেটাই তো, ওদের তো বিয়ের বয়স হয়েছে, ওরা তো ছোট নয়। সেই জন্যই আমি ওদের বিয়ে দেওয়ার কথা ভাবছি। তাই জন্য তোকে ভালো পাত্র দেখতে বললাম। তুই তাড়াতাড়ি পাত্র দেখা শুরু কর। যত তাড়াতাড়ি তুই ভালো পাত্র দেখবি তত তাড়াতাড়ি আমি ওদের বিয়ে দেব। আর তা না হলে ওরা 10 বোনে আমার বৌমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। মায়ের কথা শুনে কমলেশও রাজি হয়ে যায়, কিন্তু তখনই বাড়ির 10 মেয়ে সেখানে এসে বলে, মা, তুমি আমাদের বিয়ে দেওয়ার কথা ভাবছো, কিন্তু আমরা তো এখন বিয়ে করব না। আমরা এখন অনেক ছোট। এই বয়সে কে বিয়ে করে মা? আমি তো এখন বিয়ে করবই না। দিদি, তুই মাকে কেন বলছিস? মা তো আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। তুই বরং বৌদিকে কিছু বল, বৌদি আমাদেরকে মায়ের হাত থেকে বাঁচাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। দাঁড়া বৌদি, ও বৌদি, তুমি কিছু মাকে বলো না। বৌদি, মা আমাদের 10 বোনকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে। তুমি বলো তো, আমরা কি তোমাকে বিরক্ত করি? আমরা তো শুধু তোমাকে একটু ভালো ভালো খাবার রান্না করে দিতে বলি। আমরা কি কখনো তোমার উপর অত্যাচার করেছি? মা কত উল্টো পাল্টা কথা বলছে। তুমি আমাদেরকে প্লিজ বাঁচাও। আমরা এখন বিয়ে করতে চাই না বৌদি। মা, আপনি ওদেরকে কেন এরকম বলছেন? ওরা আমাকে বিরক্ত করে না। তাছাড়া ওরা যখন বলছে ওরা এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, তাহলে আপনি কিন্তু ওদেরকে জোর করতে পারেন না। তোমাকে আমি কতবার বলেছি ওদের হয়ে একদম কথা বলবে না। সব সময় ওরা তোমাকে নিজেদের জালে ফাঁসিয়ে নেয়। আমি আমার 10 মেয়েকে খুব ভালো করে চিনি। আর এই যে প্রীতি, পূজা, টিনা, রিনা, তোদেরকে আর বেশি নাটক করতে হবে না। এভাবেই বিলকিস দেবী সেদিন তার মেয়েদেরকে বকাবকি করে। এর ফলে কবিতাও তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। তাই কমলেশ তার 10 বোনের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই কমলেশ তার 3 বোনের জন্য 3টে ভালো পাত্রের সন্ধান করে। তুই মাত্র 3 জনের জন্য ছেলে দেখলি? আচ্ছা ঠিক আছে, বড় 3 জনকে আগে বাড়ি থেকে বিদায় করি, তারপর বাকিদের কথাও ভাববো। কিন্তু হ্যাঁ, তুই যেন আবার পাত্র দেখার কথা ভুলে যাস না, ঠিক আছে? তোকে কিন্তু এখনো বাকি বোনেদের জন্য পাত্র খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমার মনে আছে। আর তাছাড়া একসঙ্গে 10 জনকে আমি কোথা থেকে ধরে নিয়ে আসবো বলো তো? তাই আগে আমি এই 3 ছেলের সন্ধান ভালো করে নিলাম, এটা অনেক ভালো। আর তাছাড়া পূজা, প্রীতি, পল্লবী ওদের বাড়িতে গেলে খুবই ভালো থাকবে। এভাবেই সেদিন কমলেশ এবং তার মাকে এভাবে কথা বলতে দেখে কবিতার 10 ননদ তার কাছে চলে যায়।
বৌদি, তুমি একমাত্র আমাদেরকে দাদার মায়ের হাত থেকে বাঁচাতে পারবে। আমরা এখন বিয়ে করতে চাই না, তুমি আমাদের হয়ে একটু মা আর দাদাকে বোঝাও না। দেখো প্রীতি, আমি কি বলবো বলো তো? আমি তো সেদিনই বললাম, কিন্তু তোমার দাদা আর তোমার মা আমার কথা শুনতেই চাইছে না। তোমাদের মনে হচ্ছে এবার বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা বৌদি, এসব কথা না হয় পরে হবে। আমার না আর এসব শুনতে ভালো লাগছে না। আমি আমার মন ভালো করার জন্য একটু পিৎজা খেতে চাই। তুমি আমার জন্য পিৎজা বানিয়ে নিয়ে এসো তো। এটা কোনো কথা হলো? মন ভালো করার জন্য পিৎজা খেতে হবে? শুধু শুধু আমাকে কাজ করানোর ধান্দা। যাক, এদের জন্য পাত্র দেখা হয়ে গেছে। এবার বাড়ি থেকে বিদায় হলে আমি বাঁচবো, একটু শান্তি পাবো। তা না হলে এরা আমার মাথা থেকে কখনোই নামবে না। মাঝে মধ্যে ইচ্ছা হয় এদেরকে ঠাসিয়ে দুটো চড় মারি, কিন্তু আমি চাইলেও এদের মুখের উপর কিছু বলতে পারি না। আর ভালো লাগে না। ভালো বৌদি সাজার নাটক করতে করতে আমি পাগল হয়ে যাব। এই ভেবে কবিতা রান্নাঘরে চলে যায় আর তার ননদের জন্য পিৎজা বানাতে শুরু করে। এমন সময় সেখানে তার শাশুড়ি মা চলে আসে। কি গো বৌমা, তুমি আবার রান্নাঘরে কি করছো? আচ্ছা, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার ননদরা তোমাকে আবার কোনো খাবার খাওয়ার জন্য অর্ডার করেছে। এই 10 মেয়েকে নিয়ে আমি আর পারছি না। এবার মনে হচ্ছে ওদের 10 বোনকে একসঙ্গে বিদায় করতে হবে। মা থাক না, সবসময় ওদেরকে এভাবে বকাবকি করবেন না। আর কিছুদিন পরেই তো ওদের 3 বোনের বিয়ে হয়ে যাবে। তাই ওরা যা খেতে চাইছে আমি ওদেরকে রান্না করে খাইয়ে দিই। শ্বশুর বাড়িতে চলে গেলে আর তো আবদার করতে পারবে না বলুন। সত্যি তোমার মতো একটা বৌমা পেয়েছিলাম বলে এত কিছু সহ্য করে তুমি এখনো পর্যন্ত এই বাড়িতে সংসার করছো। অন্য কোনো মেয়ে হলে আমার 10 মেয়ের অত্যাচারী সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যেত। এই শুনে কবিতা খুবই খুশি হয়। আর সেদিনও কবিতা তার ননদদের পছন্দ মতো পিৎজা বানিয়ে খাওয়ায়। আর সময়ের সঙ্গে সঙ্গে কমলেশ তার 10 বোনের বিয়ে দিয়ে দেয়। আর এখন তাদের 10 বোনকেই শ্বশুর বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম করতে হয় আর সংসার সামলাতে হয়। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের বৌদির হাতের খাবার খুব মিস করে। আর অন্যদিকে কবিতা এখন তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে শান্তিতে দিন কাটাতে পারে, কারণ তাকে এখন বিরক্ত করার মতো বাড়িতে কেউ থাকে না। প্রিয়াঙ্কা ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু তার বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে। প্রিয়াঙ্কা নিজে পছন্দ করে মধ্যবিত্ত পরিবারের ছেলে বিকাশের সঙ্গে বিয়ে করে। কিন্তু তবুও প্রিয়াঙ্কা বিয়ের পর থেকেই বাপের বাড়ির টাকার অহংকারে সে তার শ্বশুর বাড়ির পরিবারকে ছোট করে, এমনকি সে তার স্বামীকেও ছাড়ে না। একদিন প্রিয়াঙ্কা তার স্বামী বিকাশকে বলে, বিকাশ, আমার 2000 টাকা লাগবে, আমাকে এখনই 2000 টাকা দাও। 2000 টাকা তুমি কি করবে? শপিং করতে যাবে নাকি আবার? 2000 টাকায় কখনো শপিং হয়? সবসময় গরিবদের মতো কথা না বললে তোমার হয় না বলো? আমার শপিং করার জন্য কমপক্ষে 20,000 টাকার দরকার হয়। আর যখন বাপের বাড়িতে আমি থাকতাম তখন আমি শপিং করতে যাওয়ার সময় বাবার ক্রেডিট কার্ড নিয়ে যেতাম আর আনলিমিটেড শপিং করতাম। আর এখন তোমাকে বিয়ে করার পর থেকে তো সবই বদলে গেছে। সকাল হতে না হতে অপমান শুরু করে দিলে। 2000 টাকাটা নিয়ে কি করবে সেটা তো বলো। আমার ভাই আসবে আজকে, তাও আবার বিদেশ থেকে। আমার ভাই সোজা বিদেশ থেকে আমার বাড়িতে আসবে, কারণ কদিন আগে আমার জন্মদিন ছিল তো। ভাই অনেক চেষ্টা করেও আমার জন্মদিনে আসতে পারেনি, তাই আজকে আমার সঙ্গে দেখা করে তারপরেই নিজের বাড়িতে যাবে। ভাইয়ের জন্য আমি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করব। আমার ভাই পিৎজা, বার্গার, চাউমিন এই ধরনের জিনিস খেতে ভালোবাসে। কি, তুমি বাইরে খাবার অর্ডার করে 2000 টাকা নষ্ট করে দেবে? তুমি তোমার ভাইয়ের জন্য নিজের হাতে খাবার রান্না করে ভালোবেসে খাওয়াতে পারো। বেকার 2000 টাকা দিয়ে সামান্য কিছু খাবার অর্ডার করার কোনো তো মানেই হয় না। 2000 টাকা দিয়ে আমাদের তো এক সপ্তাহে সংসার চলে যাবে। না, আমার ভাই বিদেশ থেকে আসছে আর আমি আমার ভাইকে বাড়ির খাবার খাওয়াবো? কিছুতেই না। আমার ভাই বলেছে আমার জন্য একটা দামি উপহার নিয়ে আসছে, কিন্তু কি আনছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। যাক, বাদ দাও, এমনিও আমার রান্না বান্না করতে ভালো লাগে না, তাই আমি ভাইয়ের জন্য বাইরের খাবারই অর্ডার করব। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আমার কথা তুমি কখনো শুনেছো যে তুমি আজকে শুনবে? এই বলে বিকাশ প্রিয়াঙ্কাকে 2000 টাকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর প্রিয়াঙ্কা তখনই অনলাইনে তার ভাইয়ের জন্য পিৎজা, মোমো, বার্গার, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার ভাই পাপন চলে আসে। প্রিয়াঙ্কা তার ভাইকে দেখে প্রচন্ড খুশি হয়। সে তার ভাইকে নিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। দেখ ভাই, আমি তোর জন্য তোর পছন্দের কত কিছু অর্ডার করেছি, খেয়ে নি তাড়াতাড়ি। আর ভাই, তুই বলছিলি আমার জন্য নাকি তুই একটা দামি উপহার নিয়ে আসবি, কই আমার জন্য কি এনেছিস দেখা। এই শুনে পাপন প্রিয়াঙ্কার হাতে একটা দামি আইফোন তুলে দেয়, যেটা দেখে প্রিয়াঙ্কার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তোর বার্থডেতে আসতে পারিনি বলে কিছু মনে করিস না দিদি। আসলে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সত্যিই সম্ভব হয়নি। এখন তুই হ্যাপি তো? আশা করছি আমার উপরে তোর আর কোনো রাগ নেই। ও মাই গড, আইফোন! ভাই, এত দামি আইফোন দেখে তো কেউ কখনো কারোর উপর রেগে থাকতেই পারবে না।
তুই ওয়ার্ল্ডের বেস্ট ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার একটা আইফোনের ভীষণ দরকার ছিল, কারণ কম দামি ফোন ইউজ করতে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে দিদি, এবার আমি আসি কেমন? মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। সকাল থেকে যে কতবার ফোন করেছে তারও কোনো ঠিক নেই। কিন্তু ভাই তুই তো এখনো কিছু খাসনি, খেয়ে নে তারপর যাবি। না রে দিদি, আমি এই সমস্ত বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমি শুধুমাত্র বাড়ির বানানো হেলদি খাবার খাই। আর তাছাড়া এখন তো দুপুর হয়ে গেছে, দুপুরবেলা তো এসব খাবার খাওয়া আমি ছেড়েই দিয়েছি। কোনো অসুবিধা নেই দিদি, আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খেয়ে নেব। তখনই সেখানে প্রিয়াঙ্কার বড় যা মধুমিতা চলে আসে। এরকম বললে তো হবে না ভাই, তুমি আমাদের বাড়িতে এসেছো, তোমাকে না খাইয়ে আমি তো পাঠাবো না। চলো, আমি তোমার জন্য রান্না করেছি। তুমি প্রিয়াঙ্কার ভাই মানে আমারও তো ভাই, তাই তুমি আসবে বলে আমি কিন্তু তোমার জন্য রান্না করে রেখেছি। এই তো ভাই, তুই যা, আমার যা তোকে খেতে দিয়ে দেবে। দিদি, তুমি আমার ভাইকে একটু ভালো করে খাইয়ে দাও তো। এই দেখো, আমার ভাই আমার জন্য আইফোন গিফট করেছে, 2 লক্ষ টাকা দাম। এভাবে ফোন পাওয়া মাত্রই প্রিয়াঙ্কা শো অফ করা শুরু করে দেয়, আর সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার ভাইয়ের দিকে কোনো খেয়ালই থাকে না। প্রিয়াঙ্কার বড় যা মধুমিতা প্রিয়াঙ্কার ভাই পাপনকে ভালোবেসে খাবার খাওয়ায়। পাপন মধুমিতার ব্যবহারে খুবই খুশি হয়, তাই বাড়ি যাওয়ার সময় পাপন খুশি হয়ে মধুমিতার হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা পিৎজা বার্গার মোমো খেতে খেতে নিজের আইফোন ঘাঁটতে থাকে। সে তার আইফোনে নতুন নতুন সেলফি তুলতে থাকে আর রিলস ভিডিও বানাতে থাকে। এভাবেই দুপুর থেকে রাত হয়ে আসে, কিন্তু তবুও প্রিয়াঙ্কা তার ঘরের বাইরে বেরোয় না। কি গো প্রিয়াঙ্কা, আইফোন পাওয়ার পর তুমি নাওয়া খাওয়া সব ভুলে গেলে নাকি? আজকে তুমি স্নান করলে না, দুপুরের খাবার খেলে না, তারপর রাতের রান্না তো তোমার করার কথা। তুমি তো একবারও রান্নাঘরে গেলে না। যাক, আমি রান্না করে নিয়েছি, খেয়ে নেবে চলো। তুমি যদি আমার মতো জীবনে কখনো আইফোন পেতে, তাহলে তুমিও সবকিছু ভুলে যেতে। আমিও বোকার মতো কথা বলছি, তুমি কখনোই আইফোন কিনতে পারবে না, কারণ তোমার বরের তো ক্ষমতা নেই। অবশ্য আমার বরেরও ক্ষমতা নেই, আমার ভাই দিয়েছে বলে। আমার আইফোনের দরকার নেই প্রিয়াঙ্কা, আমার কাছে আমার কম দামি ফোনটাই ভালো। আচ্ছা, তুমি কি ডিনার করবে নাকি করবে না? বিকাশ তো অফিস থেকে চলে এসেছে, ওকে খেতে দাও অন্তত। না দিদি, এখন আমার আইফোন ফেলে রেখে কিছুতেই বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তুমি বরং বিকাশকে খেতে দিয়ে দাও, আর বিকাশের খাওয়া হয়ে গেলে আমার খাবারটা ওর হাতে দিয়ে দেবে, আমি ঘরে বসেই খেয়ে নেব। এই শুনে মধুমিতার আর কিছু বলার থাকে না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। বিকাশ রাত্রিবেলা ডিনার করে নিজের রুমে ঘুমাতে চলে আসে। বিকাশ প্রিয়াঙ্কার জন্য খাবারও নিয়ে আসে। প্রিয়াঙ্কা, কি দরকার ছিল তোমার নিজের ভাইয়ের কাছ থেকে এত দামি আইফোন নেওয়ার? তোমার ফোন দরকার ছিল, তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে ফোন কিনে দিতাম। তোমার ভাইকে বেকার বেকার বলতে গেলে কেন? তোমাকে বললে তুমি ফোন কিনে দিতে, আর এটা আইফোন। ফোন আর আইফোনের মধ্যে পার্থক্য বুঝি তুমি বোঝো না? তোমাকে বললে তুমি 10-12 হাজার টাকা দামের একটা সস্তা ফোন আমাকে কিনে দিতে পারতে। এছাড়া তো তোমার আর কোনো মুরদ নেই। এই তো কদিন আগেই তোমার বার্থডে গেল, কি গিফট দিলে তুমি তোমার বউকে? শুধু বড় বড় ডায়লগ তোমার। তুমি তো বললে তোমার বাচ্চার জন্য তোমাকে শপিং করে দিতে হবে, তাই তোমার শপিং করার জন্য তোমাকে তো 10,000 টাকা দিয়েছি। এখন বলছো তোমার বাচ্চাতে আমি তোমাকে কিছু দিইনি? দেখো, আমার যতটা সামর্থ্য আমি ততটাই তো দেবো। হ্যাঁ সেটাই, মাঝে মধ্যে তো আমার মনে হয় আমি কোনো গরিব ভিখারিকে বিয়ে করে ফেলেছি। নিজের বউয়ের বার্থডেতে মাত্র 10,000 টাকা দিলেই মিটে যায়? দামি উপহার দিতে হয়, তবেই তো বউ খুশি হবে। আমার ভাইকে দেখে শেখো, নিজের দিদিকে আইফোন কিনে দিয়ে গেল। তুমি সারা জীবন ধরে টাকা জমিয়েও আমার জন্য বোধহয় কখনো আইফোন কিনতে পারবে না। আর তোমার 14 গোষ্ঠীর ফোন তুমি বিক্রি করেও আমার জন্য একটা আইফোন কিনতে পারবে না। জানি না আমাকে অপমান করে কি লাভ হয় তোমার। ঠিক আছে, এই যে তোমার খাবার এখানে রেখে দিলাম। এখন তুমি ফোন কিছুতেই রাখবে না আমি জানি, তাই ফোনের চার্জ শেষ হয়ে গেলে তখন অন্তত খাবারটা খেয়ে নিও। এই বলে বিকাশ ঘুমিয়ে পড়ে, আর প্রিয়াঙ্কা সারা রাত ধরে তার আইফোন ঘাঁটতে থাকে। এরকম ভাবেই 2-1 দিন কাটে। যেদিন থেকে প্রিয়াঙ্কা তার আইফোন হাতে পায়, সেদিন থেকে সে সংসারের কাজকর্ম করা পুরোপুরি বন্ধ করে দেয়। তাই তার বড় যাকেই একা একা বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। প্রিয়াঙ্কা সারাদিন শুধু নতুন নতুন জামা কাপড় পরে নিজের ফোনে ফটো তোলে এবং রিলস ভিডিও বানায়। আর খিদে পেলে সে রান্নাঘর থেকে খাবার নিয়ে নিজের ঘরে চলে যায় এবং ফোন ঘাঁটতে ঘাঁটতে খাবার খায়। প্রিয়াঙ্কার এমন স্বভাবের জন্য তার বড় যা মধুমিতা ভীষণ পরিমাণে অতিষ্ঠ হয়ে পড়ে। আর ভালো লাগছে না, যেই থেকে প্রিয়াঙ্কাকে ওর ভাই আইফোন দিয়ে গেছে, সেই থেকে প্রিয়াঙ্কা আইফোনের মধ্যে ঢুকে বসে আছে। জানো আকাশ, ও কোনো কাজ করছে না, সবসময় আমাকে একা একাই সব কাজ করতে হচ্ছে। আর সেই সাথে প্রিয়াঙ্কা সবসময় আমাকে অপমান করছে। আমার কাছেও যদি একটা আইফোন থাকতো তাহলে আমি ওকে মজা বোঝাতাম। ওর অহংকার খুব বেড়ে গেছে আইফোন পাওয়ার পর থেকে। তোমারও এখন লাগবে? ঠিক আছে, আমি এখনই তোমার জন্য অর্ডার করে দিচ্ছি। প্রিয়াঙ্কাকে শোধরানোর জন্য তোমাকে আইফোন কিনে দেওয়া দরকার। আকাশের কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। পরের দিনই একজন ডেলিভারি বয় এসে
মধুমিতাকে কিছু একটা ডেলিভারি করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা যখন নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে তার বড় জায়ের হাতে আইফোন দেখে চমকে ওঠে। দিদি, তোমার হাতে আইফোন? তুমি আইফোন কিভাবে কিনলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, আসলে তোমাকে দেখে আমারও আইফোন ব্যবহার করার খুব ইচ্ছে হয়েছে, তাই আমি আকাশকে বলতেই আকাশ আমার জন্য ইএমআই তে আইফোনটা অর্ডার করে দিয়েছে। আচ্ছা, আমি এখন ফটো তুলছি, আমাকে বিরক্ত করো না। এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এখান থেকেই তুলি। এই বলে মধুমিতা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয়াঙ্কা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সেদিন মধুমিতা ইচ্ছে করে বাড়ির কোনো কাজই করে না, এমনকি কোনো খাবারও রান্না করে না। সে সারাদিন শুধু ফোন নিয়েই পড়ে থাকে। দুপুরবেলা প্রিয়াঙ্কা যখন প্রচন্ড পরিমাণে খিদে পায় সে রান্নাঘরে খাবার নিতে এসে দেখে যে সেখানে কোনো খাবার নেই। এই দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই সে তার বড় জায়ের কাছে গিয়ে দেখে যে তার জা তখন ফোনে রিলস করতে ব্যস্ত। কি হলো দিদি, তুমি এখনো পর্যন্ত রান্না করনি কেন? আমার খিদে পেয়েছে তো, কখন রান্না করবে তুমি? ওহো প্রিয়াঙ্কা, আমাকে বিরক্ত করো না, আমার এখন অনেক কাজ আছে। আমার আইফোনের ফিচার্স গুলো আমাকে এখন খুব ভালো মতো বুঝতে হবে, তাই আজকের খাবার তুমি রান্না করে নাও। আর হ্যাঁ, বাড়ির বাকি কাজগুলোও করে নেবে কিন্তু। মানে আমি কাজ করব কেন? তুমি আমাকে কাজ করতে বলছো? আইফোন পাওয়ার পর তুমি কি বাড়ির কাজকর্ম করেই ছেড়ে দেবে? আজকে আমার বউ তো ঠিকই বলছে, আজকে বাড়ির কাজকর্মগুলো তুমি করো, কেননা তুমিও তো আইফোন পাওয়ার পর 1 মাস হয়ে গেল বাড়ির কোনো কাজ করলে না। আমার বউ একা একা সবই কাজ করছে, তাই এখন 1 মাস আমার বউ শুধুমাত্র ফোন ইউজ করবে আর তুমি বাড়ির সমস্ত কাজ করবে। প্রিয়াঙ্কা তার বড় ভাসুরের মুখে এমন কথা শুনে কিছু বলতে পারে না, তাই সে চুপচাপ রান্নাঘরে চলে যায়। তার প্রচন্ড পরিমাণে খিদে পাওয়ায় প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে খাবার রান্না করে। সেদিন প্রিয়াঙ্কাকে রান্না করার পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্মও করতে হয়। এভাবে শুধুমাত্র একদিন বাড়ির কাজ করতে করতেই প্রিয়াঙ্কা একেবারে নাজেহাল হয়ে পড়ে। না, এসব কিছু দিদির আইফোনের জন্য হচ্ছে শুধু। দিদি যদি আইফোনটা না কিনতো তাহলে আমাকে সংসারের কাজগুলো একা একা করতে হতো না। ওই ফোনটা যে করেই হোক আমাকে ভেঙে ফেলতে হবে কিংবা চুরি করে নিতে হবে, তবেই দিদি আবার আগের মতো হয়ে যাবে, না হলে আমাকে খেটে খেটে মরতে হবে। না না না। সন্ধ্যাবেলা যখন সবাই টিভি দেখতে ব্যস্ত থাকে তখন প্রিয়াঙ্কা লুকিয়ে লুকিয়ে তার বড় জায়ের ঘরে চলে যায়। প্রিয়াঙ্কা বালিশের তলা থেকে মধুমিতার আইফোনটা হাতে নেয়, কিন্তু সেটা হাতে নিতেই সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা, এটা তো আইফোন নয়, আইফোনের কভার। তার মানে দিদি নিজের ফোনে আইফোনের কভার লাগিয়ে আমাকে বোকা বানাচ্ছিল, আর আমি বোকা হয়ে গেলাম। ঠিক তখনই সেখানে মধুমিতা, আকাশ এবং বিকাশ চলে আসে। হ্যাঁ মধুমিতা, এটা আইফোন নয়, আইফোনের কভার। আমি আইফোনের কভার আমার ফোনে লাগিয়েই ব্যবহার করছিলাম। আসলে এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমাকে শোধরানোর জন্য আমরা 3 জন মিলে এই আইডিয়াটাই বের করেছিলাম। সারাদিন আইফোনের পেছনে পাগল হলে তো চলবে না, তোমাদের তো ঘর সংসার আছে, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেই দিকটাও তো একটু দেখতে হবে। দেখো প্রিয়াঙ্কা, তুমি মানুষকে টাকা দিয়ে বিচার করা বন্ধ করো। আজ টাকা আছে কাল নেই। শুধুমাত্র আইফোনের জন্য এতটা অহংকার করা কিন্তু উচিত নয়, কাউকে ছোট করা উচিত নয়। অনেক হয়েছে, আর নয়। আমার মনে হয় তোমার মতো ধনী পরিবারের মেয়ের সঙ্গে আমি কিছুতেই সারা জীবন কাটাতে পারবো না। তাই তুমি এখনই তোমার বাবার বাড়িতে চলে যাও, ওখানে গিয়ে তুমি দামি দামি আইফোন, ম্যাকবুক যা ইচ্ছে ব্যবহার করো। আর আমাদের বাড়িতে থাকতে হলে তোমাকে আমাদের মতো করেই থাকতে হবে। এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে, তাই সে হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই, আমি আর কাউকে কখনো অপমান করব না। আর দিদি, আমি এবার তোমার সঙ্গে সবসময় কাজ করব, তোমাকে একা একা কিচ্ছু করতে হবে না, আমি কথা দিচ্ছি। প্রিয়াঙ্কার কথা শুনে সকলে খুবই খুশি হয়। আস্তে আস্তে প্রিয়াঙ্কা নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। সে আর কখনো কোনো রকমের অহংকার করে না। সে তার বড় জায়ের সঙ্গে মিলেমিশে সংসারের কাজকর্ম করে এবং সময় পেলে তবেই সে তার আইফোন ব্যবহার করে।